ভারতবর্ষের কাছে গুরু হিসাবে তারা নিয়ে তার কাছে শিক্ষা গ্রহণ করতে আসতো। আমরা সবাই জানি এটা, যারা হিস্ট্রি পড়েছে সবাই। সে ফাহিয়েন থেকে শুরু করে, কনফুসিয়াস থেকে শুরু করে, যত বিশ্বে যত ঐতিহাসিক যারা পর্যটন করতে এসছে তারা, তো আমরা 1000 বছর ধরে, একদিন দুদিন নয়, 1000 বছরের দাসত্বের ফলে, 1000 বছর ধরে আমরা দাসত্ব করেছি। যদিও আমরা 1947 সালে স্বাধীনতা পেয়েছিলাম, তারপরেও প্রায় 65 বছর ধরে আমাদের কোনো জাগরণ হয়নি, আরো নিচের দিকে নেমে গেছি আমরা। অর্থাৎ 1060 বছর ধরে, 1060 বছর ধরে আমরা দাসত্ব করে গেছি। এবং শুধু দাসত্বই নয়, আমরা আমাদের যে জাতীয় ভূখণ্ড, যেটাকে আমরা ভারত মাতা বলি, তাকে আমরা খণ্ডিত করে ফেলেছি, এমনকি এমন পরিকল্পনা হয়েছিল যে পুরো পশ্চিমবাংলা, পূর্ব বাংলা সমস্ত তারা একদিকে গিয়ে একটা স্বয়ংক্রিয় রাষ্ট্র গঠন করবে, তাতেও বাঙালিরা সাই দিয়েছিল। ভগবান স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি বলেছিলেন তার আশ্রম, তার সন্ন্যাসীরা রাজনীতি করবে না। কিন্তু যদি রাজনীতি না করে তাহলে তো একটা শক্তি লাগবে। তো যেমন মন্দির দিয়ে মানুষের মনকে সুন্দর করা যায়, ভালো করা যায়, কিন্তু মন্দিরের সাথে যদি পার্লামেন্ট না থাকে হাতে, তাহলে আমরা সুশাসন করতে পারবো না। মন্দির দিয়ে যেমন আপনাদের সবাইকে ভালো কথা বলে একটা সুশৃঙ্খল করে দিতে পারি, কিন্তু পুরো দেশকে যদি, দেশের শত্রুদের যদি সুশৃঙ্খল করতে হয়, তাতে হাতে পার্লামেন্ট লাগে, সংসদ লাগে হাতে। যদি না থাকে মন্দির আর পার্লামেন্ট দুটো লাগে, তা নাহলে যেমন সুশৃঙ্খল আপনাদেরকে করছি আমরা, আমাদের শিষ্য, তেমনি পুরো ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে সুশৃঙ্খল করতে গেলে মন্দিরের সাথে পার্লামেন্ট লাগে। হ্যাঁ, মন্দিরের সাথে। তেমনি সাধু সন্তের সাথে রাজনীতিবিদ লাগে। শুধু সাধু সন্ত দিয়ে হবে না, দেশ সাথে রাজনীতিবিদ লাগবে, তা নাহলে হবে না। আর যেমন হিন্দু মিলন মন্দিরের মধ্যে ত্রিশূলের মাধ্যমে আমরা আত্মিক জাগরণ ঘটাচ্ছি, আরতির মাধ্যমে, তরোয়ালের মাধ্যমে যেমন আত্মিক জাগরণ হচ্ছে, দেবদেবীদের মূর্তি দেখে যেমন আত্মিক জাগরণ হচ্ছে, তেমনি দেশকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের সেনাবল লাগবে। তো সেই গুরু মহারাজ তিনি তার সাধনা তপস্যার দ্বারা একটি বিশিষ্ট ব্যক্তিত্বকে সামনে এনেছিলেন, তার নাম শ্যামাপ্রসাদ। তাকে নিয়ে এসে যখন এই পূর্ব বাংলা পশ্চিম বাংলা এক হয়ে চলে যাচ্ছিল আলাদা হয়ে, তার পিছনে মুসলিম লীগের অনেক ষড়যন্ত্র ছিল। তখনকার লোকেরা বুঝতে পারে নাই, বাঙালিরা বিশেষ করে বুঝতে পারে নাই। তারা ওই সুরাবর্দী আর ওদের সাথে এক হয়ে ওই নতুন একটা ছোট রাষ্ট্র গঠন করার জন্য লেগেছিল। এদিকে শ্যামাপ্রসাদ গুরু মহারাজের আশীর্বাদ পুষ্ট, তিনি বুঝতে পেরেছিলেন যে যদি একবার এই রাষ্ট্র গঠন হয়ে যায়, এ চলে যাবে পাকিস্তানের সাথে এ চলে যাবে। পাকিস্তানের সাথে যখন চলে যাবে, এদিকে পশ্চিমবাংলার এই অংশ, পূর্ব বাংলার ওই অংশ একসাথে গিয়ে পুরো নর্থ ইস্ট এদের দখলে চলে যাবে। পুরো নর্থ ইস্ট যখন এদের দখলে চলে যাবে, তখন ভুটান, নেপাল এইগুলো এরা দখল করে নেবে। পাকিস্তান, নেপাল, ভুটান এই অংশ নিয়ে তোমার ভারতবর্ষ একটি দুর্বল রাষ্ট্র হয়ে যাবে, এরা সবল রাষ্ট্র হয়ে যাবে। তখন শ্যামাপ্রসাদ কি করলেন, জওহরলাল নেহরু এদেরকে বুঝিয়ে, সাভারকারটার সবাইকে বুঝিয়ে কি করলেন না, বাংলাকে ভাগ করে দিলেন। পরবর্তীকালে যখন দেশ ভাগ হয়ে গেল, তখন
জওহরলাল নেহরু শ্যামাপ্রসাদকে বলছেন, কি বলছেন, তুমি তো বাংলা ভাগ করেছো। বলছে হ্যাঁ, আপনারা দেশ ভাগ করেছেন আর আমি শ্যামাপ্রসাদ আমি বাংলা ভাগ করেছি। যদি সেই বাংলাকে যদি সেদিন ভাগ না করতো, আর তোমরা পাকিস্তান করেছো দেশ ভাগ করে, আমি বাংলাকে ভাগ করে, বাংলা ভাগ করে আমরা পশ্চিমবাংলা নিয়ে এসেছি, পশ্চিমবাংলা আমি নিয়ে এসেছি। আজকে আমরা এখানে বসে ঠাকুরের কথা বলছি, হিন্দু মিলন মন্দির করছি, সবাই আনন্দ সহকারে আছি। এই ইতিহাস আপামর জনসাধারণ জানে না, কেউ জানে। আসামিস মানুষ, মণিপুরি মানুষ, নাগাল্যান্ডের মানুষ, এই 7 সিস্টার্সের খুব 1% লোক জানে না এই ইতিহাস, 1% লোক জানে না। এর পিছনে কে? এর পিছনে স্বামী প্রণবানন্দজি মহারাজ। এর পিছনে একটি ব্যক্তিত্ব, ভগবত ব্যক্তিত্ব প্রণবানন্দজি মহারাজ। তার সংঘগঠনের উদ্দেশ্য কি ছিল না, ভারতের সনাতন আধ্যাত্মিক নৈতিক আদর্শ সাধনা এবং সদাচারের যুগ যুগের ভিত্তিতে জাতির পুনর্গঠন, তার উদ্দেশ্য ছিল। এই যে কথাগুলো বলছি, আপনারা অ্যাসামিস বন্ধুদেরকে বলবেন যে প্রণবানন্দজি মহারাজ কেন শ্রেষ্ঠ। সবাই আছেন এখানে, আমাদের যে অ্যাসামিস গুরু যে দুজন আছেন তারাও শ্রেষ্ঠ, কিন্তু প্রণবানন্দজি মহারাজ তিনি এতদ অঞ্চলের, পুরো ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। ভারতবর্ষকে যে আজকে যে পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি, তার মূলে প্রণবানন্দজি, তার মূলে প্রণবানন্দজি। আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কতিপয় কয়েকজন লোক, আমরা কয়েকজন লোক। প্রণবানন্দজি মহারাজ তিনি এ যুগের ভগবান। আচ্ছা, এই পাড়ায় যারা আছেন, অনেকজন আছেন, সকালবেলা উঠে স্নান করে নিজের ঠাকুর ঘরে প্রণাম করি। তো এখানে শিব মন্দিরে জল দিয়ে ঠাকুরকে কে কজন আসি প্রণাম করতে সকালবেলা? আমি এখানে 22 বছর ধরে আসছি। এখানে আমি দেখেছি এই বাড়ির লোক, যুবক ছেলে দুটি আসে, এসে শিব মন্দিরের প্রণাম করে, এখানে গুরু মহারাজের কাছে প্রণাম করে জল টল দিয়ে আশীর্বাদ নিয়ে যায়। ঠিক আছে, আমরা যারা বাঙালি আছি কজন আসি? একটি আছেন মারোয়াড়ির নন বেঙ্গলি, তারা এসে কিন্তু এটা, অর্থাৎ ভারতবর্ষের মূল আধ্যাত্মিক ভাবধারা তারা কিন্তু পূর্ণভাবে বজায় রাখে, পূর্ণভাবে তারা বজায় রাখে। আমরা কজনা রাখি? এই পাড়াতেই থাকি, পাশেই থাকি, কজনা এসে সকালবেলা শিবকে একটু ধুয়ে জল দিয়ে একটু ধূপকাঠি দেখিয়ে দিয়ে যাই? একজনাও না, একজনাও না। আসি? একজনাও না। কিন্তু এরা আসে, এরা আসে। আমরা বুঝি আমরা শিষ্য, আমরা ভক্ত, ঠিক না? আমরা কত গর্ব। হ্যাঁ, তো গুরু মহারাজ, স্বামীজি বলবেন সবকিছু, আমি বলেন একটু বলো, একটু বলছি। তো গুরু মহারাজের শুধু এইটা তো রাষ্ট্র চিন্তা একটু, তিনি সমস্ত দিক দিয়ে যুবকদের কি করে গঠন করতে হয়, আমরা যে মানসিক রোগে ভুগি, সে মানসিক রোগ থেকে কিভাবে উপরে উঠবো, কিভাবে উপরে উঠবো, তার মূলে গুরু মহারাজ অনেক শিক্ষা, অনেক কিছু আছে, আমরা পড়ি না। গুরু মহারাজকে আমরা কেউ পড়ি না। এমনি দীক্ষা নিয়েছি, মিলন মন্দিরে আসতে হয় আসি, বাট গুরু মহারাজকে আমরা কেউ পড়ি না। বলতে পারবে গুরু মহারাজের জীবন গঠনের দুটো উপদেশ, তার বাণী, যেটা আমাদের জীবন চেঞ্জ করে দেবে? বলতে পারবে? চিন্তাই করি না তাকে, ভাবি না তার কথা। জপ করতে হয় করি, ফুল দিতে হয় ফুল দিই, ভোগ চড়াতে হয় ভোগ চড়াই, মন্দিরে আসতে হয় আসি, ঠিক না? মন্দিরে আসতে হয় আসি,
তাকে কতটা ভাবি, তিনি যে কত দয়া, কত ব্যথার ব্যথী, কত প্রিয়জন, কত আপন থেকে আপন তিনি আমার, তার থেকে আপন পৃথিবীতে কেউ হতে পারে না। কজন অনুভব করেছি, কজন জানি, কজন জানি যে তিনি সব থেকে ব্যথার ব্যথী, তিনি আমার দুঃখের যদি পরম বন্ধু হন, তিনি কজনা বুঝি। কেন আমরা তাকে চিন্তা করি না, তার কথা ভাবি না, তার জীবনাদর্শ কি, তিনি আমাদের জন্য কি দিয়ে গেছেন, তার চিন্তাধারা কি। আমরা যে দৈনন্দিন জীবন চর্চা আমরা এগিয়ে নিয়ে যাই, আমরা এক্ষুনি সাই বাবাকে বসিয়ে দিয়ে তাকে টুনটুন করেই বাজাবো, ধূপকাঠি দেখাবো সাই বাবাকে। গুরু মহারাজ আছে তো তাকে বাদ দিয়ে সাই বাবা বসে টুনটুন করে কি বাজাবো, এই করে সব দেখবে, এইসব করে। জানে না তো তিনি কত বড় শক্তিধর, জানে না। আমি যদি এখন ব্যাখ্যা শুরু করি 2 ঘন্টা চলে যাবে, বুঝলেন। সেদিনে আমাদের হেড অফিসে আমি গেলাম, 5 তারিখে যুব সম্মেলন ছিল। আমাকে সেক্রেটারি স্বামীজি বলছিল তুমি বলবে, প্রদীপ্তানন্দজি বলে গেলেন, সেক্রেটারি স্বামীজি বললেন, তারপরে 2জন প্রফেসর বললেন, তারপরে আমাকে দিলেন। আমি 20 মিনিট বললাম, ঠিক আছে। গুরু মহারাজের যুবদরদি গুরু মহারাজ, সেই নিয়ে বললাম। যুবকদের জন্য গুরু মহারাজ কি চিন্তা করেছে, যুব শক্তিকে জাগ্রত করার জন্য একজন মহাপুরুষ পৃথিবীতে এসেছেন, তিনি হলেন ভগবান স্বামী প্রণবানন্দজি মহারাজ। আমরা বিবেকানন্দের কথাই ভাবি, কিন্তু প্রণবানন্দের কথা কজনা ভাবি, যে যুবদরদি ভগবান প্রণবানন্দজি মহারাজ প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে তাকে চিন্তা করার সময় এসছে। পাঠ্যপুস্তকে তাকে আনতেই হবে যদি ভারতবর্ষকে জাগ্রত করতে হয়, যুবককে জাগ্রত করতে হয়, ভারতবর্ষের যে পৌরসত্বকে যদি জাগ্রত করতে হয়, পাঠ্য পুস্তকে প্রণবানন্দকে আনতেই হবে, তার বাণী, তার আদর্শকে আনতেই হবে। আসবে ওষুধটা, আসবে, হবেই হবে। প্রণবানন্দ আসবেই, প্রত্যেক গৃহে গিয়ে প্রণবানন্দ যাবেন, তার বাণী প্রত্যেকের গৃহে পৌঁছাবেই, সেদিন আগত প্রায়, হবেই হবে। তো আপনারা সবাই গুরু মহারাজকে জানুন, বুঝুন, তার সাথে সম্পর্ক করুন। ভারত সেবাশ্রম সংঘের ভারতীয় সংস্কৃতি প্রচারক মিশন প্রচার দল প্রতি 2 বছর অন্তর জোড়হাটে এসে থাকে। এই বছর এসেছে, প্রায় 10 দিন হয়ে গেছে প্রচার দল এসেছে। আজকে অন্তিম অনুষ্ঠান, যজ্ঞ দীক্ষা, পরম পূজ্য শ্রী